নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, একবার ভাবুন তো, আপনার সন্তান রাস্তায় নেমেছে একটাই প্রশ্নের জন্য, আমার পরীক্ষার প্রশ্নপত্র কি সত্যিই ফাঁস হয়নি তো? আর তার উত্তরে দেশের একজন সাংসদ, যিনি নিজেও একদিন একটা ছোট শহর থেকে লড়াই করে বড় হয়েছিলেন, তাকে বলছেন নর্দমা। আরেকজন জাতীয় স্তরের নেতা বলছেন ভাইরাস, আরেকজন বলছেন ককরোচ। প্রশ্ন করুন নিজেকে, এই শব্দগুলো কি একেবারেই নতুন? একেবারে নয় বন্ধুরা। ইতিহাস এই শব্দগুলো আগে থেকেই শুনছে, আর যতবার শুনছে ততবারই তারপরে যেটা হয়েছে তা কিন্তু খুব ভয়ানক পরিণতি। আজকের ভিডিওতে আমরা খুঁড়ে বের করব একটা মজার ইনস্টাগ্রাম পোস্টের আড়ালে লুকিয়ে থাকা সেই বিপজ্জনক ভাষার ইতিহাস, যে ভাষা একসময় গ্যাস চেম্বার থেকে মাচেটে পর্যন্ত গিয়েছিল। জুলাই মাসের শেষ সপ্তাহ দিল্লির যন্তর মন্তরে হাজার হাজার তরুণ তরুণী জড়ো হয়েছিল একটা সহজ প্রশ্ন নিয়ে, আমাদের ভবিষ্যৎ নিয়ে ঠিক কেন খেলা হচ্ছে। নিট ইউজি পরীক্ষার বারবার প্রশ্ন ফাঁসের অভিযোগ, ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি আর প্রশাসনিক নীরবতা, এই সব নিয়েই চলেছিল প্রতিবাদ। ককরোচ জনতা পার্টি নামে এক নতুন ধরনের ছাত্র সংগঠন গড়ে উঠল, যার নামটাই একটা ব্যঙ্গ, একটা প্রতিরোধ। আন্দোলন এতটাই তীব্র হলো যে সরকার শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হলো, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হলো, দাবিগুলো মেনে নেওয়া হলো। এখন এই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন হওয়া উচিত ছিল, যে ব্যবস্থার গাফিলতিতে লাখো লাখো ছাত্রছাত্রীর ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হলো, তার জবাবদিহিতা কে নেবে? কিন্তু বন্ধুরা, তার বদলে যেটা হলো সেটা হলো ভাষার বিতর্ক। বিজেপির সাংসদ ও অভিনেত্রী কঙ্কনা রানাওয়াত, তিনি পরপর 3টে ইনস্টাগ্রাম স্টোরিতে গোটা প্রজন্মটাকেই নাম দিলেন জেনারেশন গাটার, অর্থাৎ নর্দমার প্রজন্ম। শুধু এই নয় বন্ধুরা, তিনি নির্দিষ্টভাবে তরুণ হিন্দু নারীদের আলাদা করে চিহ্নিত করে বললেন, এরা এতটাই কুৎসিত ও দুর্নীতিগ্রস্ত যে গৃহিণীও হতে পারবে না। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে তুমুল প্রতিক্রিয়া শুরু হলো। বিরোধী দলের নেতারা প্রশ্ন তুলছেন, একজন নারী সাংসদ হয়ে তিনি কিভাবে এমন কটু ভাষা ব্যবহার করতে পারে, যখন প্রতিবাদরত তরুণদের রাস্তায় মারধর এবং হেনস্থার শিকার হতে হচ্ছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বন্ধুরা, এর সমান্তরালে বিজেপির জাতীয় স্তরের নেতা নিতিন নবীন বুথ কর্মীদের সামনে সরাসরি ঘোষণা করলেন, এই ভাইরাস আর ককরোচদেরকে ছাঁটাই করতে হবে, এরা দেশদ্রোহী গ্যাং। আর যে মন্ত্রী পদত্যাগে বাধ্য হলেন, তিনি নিজের পদত্যাগপত্রে লিখলেন, রাষ্ট্রবিরোধী উপাদান শব্দবন্ধ। এখন প্রশ্ন করুন নিজেদেরকে, একই সময় একই দলের ভেতর থেকে একই প্রজন্মকে লক্ষ্য করে এতগুলো অমানবিক শব্দ কি নিছকই কাকতালীয়? আর সবচেয়ে হাস্যকর অংশটা হলো, এই একই প্রধানমন্ত্রী, যার দল এই তরুণদেরকে নর্দমা আর ককরোচ বলে ছিনিবিনি খেলছে, তিনি নিজে গভীর রাতে রিল বানিয়ে এই তরুণ প্রজন্মকেই ফ্রেন্ডস বলে সম্বোধন করেছেন, তাদের মন জয়ের চেষ্টা করেছেন। তো বন্ধুরা, একদিকে সহানুভূতির অভিনয় আর অন্যদিকে ঘৃণার বাস্তবতা, এই দ্বিচারিতাই আজকের ভিডিওর মূল কেন্দ্রবিন্দু। বন্ধুরা, এই ভিডিওতে গভীরভাবে বোঝা দরকার, কেন হঠাৎ এত জোর দিয়ে ভাষা নিয়ে আলোচনা তোলা হচ্ছে। জেনজি তরুণদের মূল দাবিটা কি একেবারে ভুল ছিল? যদি দাবিটা ভুলই না হয়, তাহলে আন্দোলনের প্রথম দিনেই কেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া হলো? কেন সংসদে প্রশ্ন ফাঁস নিয়ে বিতর্ক তৈরি হতে হলো? এই প্রশ্নগুলোর কোনো সদুত্তর ক্ষমতাসীন দলের কারুর কাছে নেই, তাই তারা তর্কের কেন্দ্রবিন্দু সরিয়ে নিয়ে গেছে দুর্নীতির প্রশ্ন থেকে সরিয়ে ভাষার প্রশ্নে। এটা একটা পুরনো কৌশল বন্ধুরা, যখনই কোনো ক্ষমতাসীন গোষ্ঠীর কাছে মূল প্রশ্নের জবাব থাকে না, তখন তারা সেই প্রশ্ন তোলা মানুষগুলোর আচরণ বা ভাষা নিয়ে আলোচনা শুরু করে দেয়। এতে করে মূল ইস্যু অর্থাৎ দুর্নীতি, প্রশ্ন ফাঁস, ব্যবস্থার ব্যর্থতা পেছনে চলে যায়, আর সামনে চলে আসে এই তরুণরা কেমন খারাপ ভাষায় কথা বলে এই বয়ান। কিন্তু বাস্তবতা হলো, যে ভাষা নিয়ে এত হইচই হচ্ছে তা আসলে একটা সম্পূর্ণ নতুন ধরনের প্রতিবাদী সৃজনশীলতা। মিমস, রিলস, ব্যঙ্গাত্মক পোস্টার, ইন্টারনেটে স্ল্যাং মিশিয়ে তৈরি এক নতুন প্রতিবাদী ভাষা, যাতে ছিল শালীনতার সঙ্গে তীক্ষ্ণতার, রসবোধের সঙ্গে ক্ষোভ। এই প্রজন্ম তাদের ক্ষোভকে হিংসার পথে না নিয়ে গিয়ে সৃজনশীলভাবে পথে নেমে গেছে। এটা আসলে প্রশংসার যোগ্য, শাস্তির নয়। আর এখানেই লুকিয়ে রয়েছে আসল ভয়টা। এই তরুণরা প্রথাগত রাজনৈতিক ভাষার বাইরে গিয়ে এমন এক ভাষা তৈরি করেছে, যা প্রথাগত রাজনীতিকদের নাগালের বাইরে। তারা বোঝে না এই ভাষা কিভাবে কাজ করে, কিভাবে এটা ছড়ায়, আর কিভাবে এটা মানুষকে সংগঠিত করতে পারে। আর যা বোঝা যায় না তাকেই সবচেয়ে বেশি ভয় পাওয়া হয়। বন্ধুরা, যদি এই তরুণরা এই একই ভাষা ব্যবহার করে বিরোধী দলের বিরুদ্ধে আন্দোলনে নামতো, তাহলে নিশ্চিতভাবে এই একই বিজেপি নেতারা তাদের সৃজনশীল, সাহসী বলে প্রশংসা করতেন। কঙ্কনা রানাওয়াতের পোস্টগুলো ঘেঁটে দেখলে 3টি স্তর বন্ধুরা উঠে আসে।
প্রথম স্তর হলো সামগ্রিক প্রজন্মকে যদি বমি উদ্রেককারী বলে বর্ণনা করা হয়, তিনি লিখেছেন জীবনে এত কুৎসিত দৃশ্য তিনি আর কখনো দেখেননি, প্রতিটা রিল দেখে তার মন খারাপ হয়ে যাচ্ছে, আর এর জন্য তিনি নাকি ডিজিটাল ডিটক্স প্রয়োজন বোধ করছেন। লক্ষ্য করুন, এখানে সমালোচনার কেন্দ্রে নেই আন্দোলনের দাবি, নেই দুর্নীতির প্রশ্ন, কেন্দ্রে আছে শুধু আচরণ আর নান্দনিকতা। বন্ধুরা, দ্বিতীয় স্তরটা আরো উদ্বেগজনক। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, এদের জন্ম দিচ্ছে কারা, কারা এদের বড় করছে? এই বাক্যটা শুধু তরুণদের নয়, বরং তাদের বাবা মাকেও অভিযুক্তের কাঠগড়াতে দাঁড় করায়। এটা এক ধরনের প্রজন্মগত অপরাধীকরণ, যেটা একটা প্রজন্মের অস্তিত্বই একটা ভুল, যার জন্য তাদের পরিবারও দায়ী। তৃতীয় স্তর হলো নির্দিষ্টভাবে তরুণদের ওপর আক্রমণ। এখানে তিনি স্বাধীনতা শব্দটাকেই একটা শর্ত সাপেক্ষে পুরস্কারে পরিণত করেছেন, যেন স্বাধীনতা অর্জন করতে হয় নির্দিষ্ট শর্ত মেনে, না হলে তা ভুয়ো স্বাধীনতা। যে তরুণীরা তাদের নিজেদের জীবনযাপন, পোশাক বা জীবনধারা নিয়ে নিজস্ব সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের তিনি বর্ণনা করেছেন মদ্যপান, মাদক আর শারীরিক সম্পর্কের স্বাধীনতা নিয়ে এমন একটা ভাষায় যা মূলত এক ধরনের নৈতিক পুলিশি। এখানে একটা ঐতিহাসিক বিদ্রূপও রয়েছে বন্ধুরা। কঙ্কনা রানাওয়াত নিজেই তার অভিনীত কুইন সিনেমার মাধ্যমে লাখো লাখো তরুণীর কাছে স্বাধীন, প্রথাবিরোধী নারীর প্রতীক হয়ে উঠেছিলেন। আজ রাজনীতিতে এসে তিনি সেই একই ধরনের স্বাধীন চেতা তরুণীদের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। এটা শুধু বৈপরীত্য নয়, এটা এক ধরনের আত্মবিরোধিতা। আর একটা বিষয় লক্ষণীয়, ককরোচ শব্দটার উৎস। এই শব্দটা প্রথম আলোচনায় আসে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটা মন্তব্য থেকে, যেখানে তিনি নাকি ভুয়ো ডিগ্রিধারী আইনজীবীদের প্রসঙ্গে এই শব্দটি ব্যবহার করেছিলেন। পরে বিচারপতি স্পষ্ট করেন যে তার মন্তব্য বেকার তরুণদেরকে নিয়ে একেবারেই কিন্তু ছিল না, এবং সংবাদ মাধ্যম সেটা ভুলভাবে উপস্থাপন করেছে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ককরোচ শব্দটা জেনজি আন্দোলনের এক ঐতিহাসিক প্রতীকে পরিণত হয়ে গেছে, আর এখানেই ভারতের আন্দোলনের একটা অভূতপূর্ব দিক উঠে আসে। যে শব্দটা বিশ্ব ইতিহাসে ব্যবহার হয়েছে মানুষকে অমানবিক করার অস্ত্র হিসাবে, ভারতের তরুণরা সেই শব্দটাকেই নিজেদের প্রতিরোধের প্রতীকে পরিণত করে ফেলেছে। শুধু সংবাদ পর্যায়ে নয় বন্ধুরা, বিজেপির আদর্শগত মূল সংগঠন আরএসএস ঘনিষ্ঠ মহল থেকেও উঠে এসেছে আরো ভয়ঙ্কর প্রতিক্রিয়া। কেরালার বিজেপি বুদ্ধিজীবী সেলের প্রাক্তন আহ্বায়ক টিজি মোহন দাস একটি টিভিতে বলেন, যন্তর মন্তরে প্রতিবাদরত তরুণদের গুলি করে মারা উচিত ছিল। তিনি নারীদের ধর্ষণ নিয়ে এমন এক মন্তব্য করেন যা কার্যত ধর্ষণকে স্বাভাবিকরণ করার শামিল, বিশেষভাবে বামপন্থী ও সেকুলার নারীদেরকে লক্ষ্য করে। পরবর্তীতে কেরালা আরএসএস নেতৃত্ব এই মন্তব্য থেকে দূরত্ব বজায় রেখে একে ব্যক্তিগত বক্তব্য বলে অভিহিত করে। মোহন দাস নিজেও সাফাই দেন যে তার মন্তব্য ব্যঙ্গাত্মক এবং প্রেক্ষাপটের বাইরে নেওয়া হয়েছে। কেরালা সরকার এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে, কিন্তু প্রশ্নটা তো থেকেই যায়, একটা সংগঠন ঘনিষ্ঠ ব্যক্তির মুখ থেকে এত সহজে কিভাবে হত্যা আর ধর্ষণের ভাষা বেরিয়ে আসতে পারে, যদি না সেই ভাষা কোথাও একটা বাস্তুতন্ত্রে স্বাভাবিক হয়ে উঠেছে। বন্ধুরা, এখানে গুরুত্বপূর্ণ হলো এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়। কঙ্কনা রানাওয়াতের নর্দমা থেকে নীতিন নবীনের ভাইরাস ককরোচ হয়ে মোহন দাসের গুলির প্রস্তাব, এই একটা ক্রমবর্ধমান বর্ণালী, যেখানে ভাষা ধীরে ধীরে তীব্রতর হচ্ছে, এবং এই বর্ণালীর প্রত্যেকটা ধাপ একে অপরকে বৈধতা দেয়। একজন সাংসদ যখন গোটা প্রজন্মকে নর্দমা বলতে পারেন কোনো শাস্তি ছাড়াই, তখন তার পরের ধাপে আরো চরম ভাষা ব্যবহার করা অনেকটাই সহজ হয়ে যায়। বন্ধুরা, এখানে একটা বৈপরীত্য যথেষ্ট লক্ষণীয়। একদিকে প্রধানমন্ত্রী নিজে ডিজিটাল ক্রিয়েটারদের গুরুত্ব বুঝে তাদের সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করছেন। 2023 সালে নিজের জন্মদিনে ক্রিয়েটারদের ডেকে নিজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়েছিলেন। 2024 সালে দিল্লিতে আয়োজিত ন্যাশনাল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি নিজে হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন বহু ইনফ্লুয়েন্সারদের হাতে। কিন্তু আজ যে তরুণরা রাস্তায় নেমেছে, তাদের ভাষা, তাদের রিলস, তাদের মিম তো সেই একই ক্রিয়েটার সংস্কৃতি থেকেই এসছে, যে সংস্কৃতিতে সরকার নিজেই পুরস্কৃত করেছে। তাহলে সেই একই ক্রিয়েটার সংস্কৃতির ভোক্তা ও অনুসারী তরুণদেরকে কেন নর্দমা বলা হচ্ছে যখন তারা সরকারের সমালোচনায় নামছে? এটা স্পষ্টতই দ্বিমুখী নীতি। ক্রিয়েটারদের সংস্কৃতির ভালো যতক্ষণ তা সরকারের পক্ষে, খারাপ যখন তা সরকারের বিরুদ্ধে যায়। বন্ধুরা, এবার আসি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে। ইতিহাসের দিকে তাকালে একটা ভয়ঙ্কর প্যাটার্ন স্পষ্ট হয়ে ওঠে। যখনই কোনো ক্ষমতাশীল গোষ্ঠী কোনো জনগোষ্ঠীকে মানুষ হিসেবে না দেখে পতঙ্গ, প্রাণী বা রোগ জীবাণুর ভাষায় বর্ণনা করতে শুরু করে, তার পরিণতি হয় সহিংসতা। নাৎসি জার্মানিতে হিটলার ইহুদিদের ব্যাকটেরিয়া বলতেন, তাদের বসবাসকে তুলনা করতেন নর্দমার ইঁদুরের সঙ্গে। বন্দি শিবির তৈরি হওয়ার অনেক আগে ভাষা স্তরে ইহুদিদের মানুষ হিসেবে অস্তিত্ব মুছে ফেলা হয়েছিল, এবং সেই ভাষাই পরে লাখ লাখ মানুষের গণহত্যার রূপ নেয়।
1994 সালে রুয়ান্ডায় হুতু সম্প্রদায় তুৎসিদের গণহত্যা শুরু করার আগে রেডিওতে এবং জনসভায় বারবার তুৎসিদের ককরোচ বলে সম্বোধন করত। এই দুটো ঘটনায় ইতিহাসের সবচেয়ে গবেষিত গণহত্যা, আর উভয় ক্ষেত্রেই গণহত্যার আগে একটা নির্দিষ্ট ভাষাগত প্রস্তুতি লক্ষ্য করা গেছে। বন্ধুরা, ভারতের ইতিহাসে এই প্রবণতা কিন্তু একেবারে নতুন নয়। 2018 সালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবৈধ অনুপ্রবেশকারীদের বর্ণনা করতে টার্মাইট বা উইপুকো শব্দ ব্যবহার করেছিলেন, যা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছিল। 2020 সালে করোনা মহামারীর সময় তবলিগি জামাত সংশ্লিষ্ট মুসলিমদের সুপার স্প্রেডার বলে চিহ্নিত করার ফলে সাধারণ মুসলিম নাগরিকদের ওপর সহিংসতা বেড়ে যায়। পরে একাধিক হাইকোর্ট এই বিষয়ে প্রশাসন ও মিডিয়ার ভূমিকার সমালোচনা করে। এখানে গুরুত্বপূর্ণ পার্থক্যটা অবশ্যই বোঝা দরকার বন্ধুরা। ভাষাগত অমানবিকরণ মানে সরাসরি গণহত্যা ঘটবে তা কিন্তু নয়, কিন্তু ইতিহাস দেখায় যে এটা একটা ঝুঁকিপূর্ণ প্রথম ধাপ যা সহিংসতাকে সামাজিকভাবে গ্রহণযোগ্য করে তোলে। যখন কনট প্লেসের মতো জায়গায় ইতিমধ্যে জেনজির মতো দেখতে তরুণদের ঘিরে ধরে মারধরের ভিডিও আসছে, তখন এই ভাষাগত প্রবণতাকে হালকাভাবে নেওয়ার একেবারে সুযোগ নেই। তবে বন্ধুরা, ভারতের ক্ষেত্রে একটা অভূতপূর্ব ব্যতিক্রম ঘটেছে। সাধারণত ককরোচ শব্দটা ব্যবহৃত হয় ক্ষমতাশালীদের হাতে দুর্বলদের বিরুদ্ধে হত্যার প্রস্তুতি হিসেবে, কিন্তু এবার এই শব্দটাকেই জেনজি তরুণরা উল্টে দিয়েছে। তারা নিজেদের ককরোচ বলে ঘোষণা করে শব্দটাকে ঘৃণার অস্ত্র থেকে প্রতিরোধের প্রতীকে পরিণত করে ফেলেছে। এই ভাষার রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ প্রতিরোধ কৌশল অপমানসূচক শব্দকে ছিনিয়ে নিয়ে নিজেদের পরিচয় পরিণত করা। এই আন্দোলনের ভাষা বুঝতে গেলে বন্ধুরা আমাদের ফিরে যেতে হবে 1789 সালের ফরাসি বিপ্লবে। রাজতন্ত্র বা যে কোনো ক্ষমতাশীল কাঠামো সবসময় চায় তাদের ভাষাই হোক একমাত্র বৈধ ভাষা, কিন্তু যখন সাধারণ মানুষের হাতে অস্ত্র বা ক্ষমতা থাকে না, তখন তাদের প্রধান হাতিয়ার হয়ে ওঠে ভাষা, এবং প্রায়শই সেই ভাষাটা অশালীন এবং ব্যঙ্গাত্মক হয়ে থাকে। ফরাসি বিপ্লবের সময় রাজা ষোড়শ লুই এবং রানী মারি আন্তোয়াতেনের বিরুদ্ধে রাস্তায় ছড়িয়ে পড়েছিল অসংখ্য ব্যঙ্গাত্মক প্ল্যাম্পলেট, যা ব্যবহার করত রাজ পরিবারের শারীরিক এবং চরিত্রগত বিষয় তীব্র বিদ্রুপ। ইতিহাসবিদ লিন হান্ট তার গবেষণায় দেখিয়েছেন, যখন কোনো শাসকের শরীর বা ভাবমূর্তি জনগণের রসিকতার বিষয় হয়ে দাঁড়ায়, তখন বুঝতে হয় সেই ক্ষমতা কাঠামোর গভীরে ফাটল ধরেছে। ফ্রান্সের রাজাকে দেখা হতো ঈশ্বরের প্রতিনিধি হিসেবে, আর সেই দৈবিক ভাবমূর্তিকে মাটিতে নামিয়ে আনার কাজটাই করেছিল এই অশালীন ব্যঙ্গ। এই তুলনাটা আজকের ভারতেও যথেষ্ট প্রাসঙ্গিক বন্ধুরা। প্রধানমন্ত্রী নিজেকে বহুবার সাধারণ রাজনীতিকদের ঊর্ধ্বে প্রায় আধ্যাত্মিক এক ভাবমূর্তিতে উপস্থাপন করার চেষ্টা করেছেন। নন বায়োলজিক্যাল মন্তব্য তার একটা উদাহরণ। যন্তর মন্তরে দাঁড়িয়ে জেনজি তরুণরা তাদের মিমস আর কটাক্ষের মাধ্যমে সেই ভাবমূর্তির ওপর থেকে রহস্যের পর্দাটা টেনে ফেলেছে। বন্ধুরা, তারা প্রধানমন্ত্রীকে সাধারণ এক রাজনীতিকের আসনে বসিয়ে দিয়েছে, যাকে জনগণের প্রশ্নের জবাব দিতেই হবে। আর এই কারণেই হয়তো প্রধানমন্ত্রী নিজে রাতারাতি মিত্র থেকে ফ্রেন্ডস হয়ে ওঠার চেষ্টা করেছেন। 2019 সালে লেবাননে সরকারি দুর্নীতি ও ইন্টারনেট কর বসানোর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা একটা জনপ্রিয় গানের সুর দেশের পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তীব্র ব্যঙ্গাত্মক স্লোগান তৈরি করে, যা মাত্র 13 দিনের মধ্যে পুরো মন্ত্রিসভাকে পদত্যাগ করতে বাধ্য করে। এই ঘটনা প্রমাণ করে প্রতিবাদী ভাষা যতই অপ্রথাগত হোক না কেন, কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে যখন তা জনগণের প্রকৃত ক্ষোভকে ধারণ করে। বন্ধুরা, 2017 সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী গুরমেহের কৌর একটা সাধারণ পোস্টার হাতে দাঁড়িয়েছিলেন, যাতে লেখা ছিল তিনি এভিবিকে ভয় পান না। এই একমাত্র বাক্যের জন্য তাকে অনলাইনে ধর্ষণের হুমকি দেওয়া হয়। তার শহীদ বাবার আত্মত্যাগ নিয়েও কুৎসিত মন্তব্য করা হয়ে থাকে। এই দুটো উদাহরণ মনে করিয়ে দেয়, যখনই ক্ষমতার বিরুদ্ধে সাধারণ মানুষ ভাষাকে অস্ত্র হিসেবে বানায়, ক্ষমতা তার জবাব দেয় হুমকি এবং অপমান দিয়ে। আর এখানেই প্রশ্ন ওঠে ধারাবাহিকতা নিয়ে। শাসক দলের নিজস্ব আইটি সেলের ব্যবহৃত গালাগালি বা ট্রোলিং নিয়ে কখনো এতটা উদ্বেগ প্রকাশ পায়নি যতটা আজ জেনজির ভাষা নিয়ে দেখা যাচ্ছে। এই দ্বিচারিতা নিজেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠায়। বন্ধুরা, ন্যায্যতার খাতিরে বিপরীত পক্ষের যুক্তিটাও কিন্তু শোনা দরকার, কারণ এই বিতর্কের আরেকটা দিকও রয়েছে। কঙ্কনা রানাওয়াত ও তার সমর্থকদের যুক্তি হলো, প্রতিবাদের সময় ব্যবহৃত কিছু ভাষা ও স্লোগান সত্যিই অশালীন বা আক্রমণাত্মক ছিল, এবং যে কোনো নাগরিকের এমনকি একজন রাজনীতিকেরও সেই ভাষা নিয়ে আপত্তি জানানোর অধিকার আছে। মত প্রকাশের স্বাধীনতা দ্বিমুখী। যেমন আন্দোলনকারীদের নিজেদের ভাষায় প্রতিবাদ করার অধিকার রয়েছে, তেমনি সেই ভাষার সমালোচনা করারও অধিকার যে কারোর রয়েছে, যিনি যত বিতর্কিত ব্যক্তিত্বই হন না কেন।
কিন্তু মানুষ এটাও বলবেন যে ঐতিহাসিক গণহত্যার সঙ্গে একটা ইনস্টাগ্রাম পোস্টের তুলনা করা অতিরঞ্জন এবং প্রতিটা কড়া মন্তব্যকেই অমানবিকরণের প্রথম ধাপ বলে চিহ্নিত করা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার একটা কৌশল হতে পারে। এটা সত্যি যে প্রধান বিচারপতি সূর্যকান্ত নিজেই পরে স্পষ্ট করেছেন যে তার ককরোচ মন্তব্য বেকার তরুণদের নিয়ে একেবারেই ছিল না, বরং ভুয়ো ডিগ্রিধারী আইনজীবীদের নিয়ে ছিল। অর্থাৎ এই শব্দ প্রয়োগ নিয়ে বিভ্রান্তি ছিল, যা পরে রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে বিভিন্ন পক্ষের দ্বারা। আর টিজি মোহনদাসের মন্তব্য প্রসঙ্গে বলা দরকার, কেরালা আরএসএস নেতৃত্ব নিজেই দ্রুত এই মন্তব্যের নিন্দা করে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক অস্বীকার করেছে এবং কেরালা সরকার তদন্তের নির্দেশ দিয়েছে। অর্থাৎ প্রাতিষ্ঠানিক পর্যায়ে এই মন্তব্যকে অনুমোদন দেওয়া হয়নি, বরং প্রত্যাখ্যান করা হয়েছে। একে গোটা সংগঠন বা দলের অবস্থান হিসেবে দেখাটা কতটা ন্যায্য সেটা নিয়েও কিন্তু যথেষ্ট বিতর্ক রয়েছে। বন্ধুরা, সবশেষে এটাও মনে রাখা জরুরি যে রাজনৈতিক বিতর্কে ঐতিহাসিক গণহত্যার তুলনা টানা একটা স্পর্শকাতর এবং ভারী পদক্ষেপ। এই তুলনা প্রাসঙ্গিক আলোচনা তুলতে পারে, কিন্তু একই সঙ্গে এটাও মাথা রাখা দরকার যে প্রতিটা রাজনৈতিক অপমান বা কটূক্তি হলোকাস্ট বা রুয়ান্ডার সমতুল্য নয়। ইতিহাসের এই তুলনাগুলো ব্যবহার করা উচিত সতর্কতার সঙ্গে, প্রবণতা চিহ্নিত করার জন্য, প্রতিটা ব্যক্তিগত মন্তব্যকে সরাসরি গণহত্যার পূর্বাভাস হিসেবে দাগিয়ে দেওয়ার জন্য নয়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা দাঁড়ায় এখানে, একটা গণতন্ত্রে যখন ক্ষমতাসীন দলের প্রতিনিধিরা তরুণ প্রজন্মকে নর্দমা, ভাইরাস বা ককরোচ বলে সম্বোধন করে, তখন সেটা কি নিছক একটা রাজনৈতিক ছলনা, নাকি তার পেছনে গভীর একটা মানসিকতার প্রতিফলন রয়েছে? বন্ধুরা, আরএসএস প্রধান মোহন ভগবত বলেছেন, তরুণদের সঙ্গে ডিকটেট নয় সংলাপ প্রয়োজন। কিন্তু সংলাপ আর অপমানের মধ্যে যে বিশাল দূরত্ব, সেটা কিভাবে মিটানো হবে সেই উত্তরটা এখনো অধরা। জেনজি তরুণরা প্রমাণ করে দিয়েছে তারা ভাষা বোঝে, ইতিহাস বোঝে, আর সবচেয়ে বড় কথা, তারা প্রশ্ন করতে ভয় পায় না। বাকিটা সময় বলবে। আপনার কি মনে হয় এই ভাষার লড়াই আসলে কার জয়ের দিকে যাচ্ছে? কমেন্টে কিন্তু অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।